আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে আলোচনা করব। থিওরেমটি হচ্ছে বেলনাকার বা নলাকার স্থানাঙ্কে একটি প্রবাহ কণার অবিচ্ছিন্নতার সমীকরণ নির্ণয় করো। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14, 16, 18 এবং 20 সালে আসছিল। সমাধান তুলে ধরি, নলাকার স্থানাঙ্কে একটি প্রবাহ কণার অবস্থান এ, যেখানে স্থানাঙ্কগুলো হচ্ছে আর, থিটা, জেড, অর্থাৎ এটা আমাদের একটা নলাকার। তাহলে এটা আমরা চিত্রটা কীভাবে অ্যাড করবো দেখেন, তার এখানে নমুনা আমি দিয়েছি। প্রথমে এরকম করে দুইটা চতুর্ভুজ অ্যাড করে নেব, এরকম করে দুইটা চতুর্ভুজ অ্যাড করে নেব, সেটা নিয়েছি। নেওয়ার পরে তারপর এদিক দিয়ে দেবো, তারপর এদিক দিয়া, তারপর এদিক দিয়া, তারপর এদিক দিয়া করলেই আমাদের এই চিত্রটা হয়ে যাবে। তাহলে এরপর এগুলোকে চিহ্নিত করবো। এটার নাম দেবো ডি, এখানে দেবো এ, এখানে সি, এখানে বি, তারপর এখানে সি বার, বি বার, ডি বার, এ বার, আর এখানে এটাকে দেবো ডেল জেড, আর এটাকে দেবো ডেল আর, আর এটাকে দেবো আর ডেল থিটা। একে কৌণিক বিন্দু ধরে একটি ক্ষুদ্র ঘন সামুদ্রিক গঠন করি, যার ধাপসমূহ এ বার সমান হচ্ছে ডেল আর, অর্থাৎ এর বার বলতে এ বার এইটাকে বলতে ধরছি ডেল আর, অর্থাৎ এ বার বাহুটাকে ধরছি ডেল আর, এডি বাহুটাকে ধরছি আর ডেল থিটা, এবং এ বি বাহুটাকে ধরছি ডেল জেড, এ বি বাহুটাকে ধরছি ডেল জেড। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর আসি, এখানে ধরি এবার এডি এবং এ বি এর দিকে বেগের অংশক সমূহ যথাক্রমে কিউ আর, কিউ থিটা, কিউ জেড। যেহেতু আমি এখানে স্থানাঙ্ক আর, থিটা, জেড ধরেছি, তাহলে এই বাহুগুলোর বেগের অংশগুলো ধরে নিলাম, একটা কিউ আর, তারপর একটা হচ্ছে কিউ থিটা, আর একটা হলো কিউ জেড, অর্থাৎ এবারের বেগের অংশ হচ্ছে কিউ আর, এডির বেগের অংশ হচ্ছে কিউ থিটা, এ বি বাহুর বেগের অংশ হচ্ছে কিউ অফ জেড। লিখুন, একক সময় এ বি সি ডির ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহর ভর, অর্থাৎ একক সময়ের ক্ষেত্রে এ বি সি ডি এর ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহের ভরটা হবে রো ইন্টু আর ডেল থিটা ইন্টু ডেল অফ জেড কিউ আর ইকুয়াল এফ অফ আর থিটা জেড, অর্থাৎ এই স্থানাঙ্কটা। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে দেখেন আমি একটা নোট দিয়ে রেখেছি, প্রবাহিত বস্তুর ভর সমান বেগ গুণন ঘনত্ব গুণন ক্ষেত্রফল, অর্থাৎ এই প্রবাহের যে ভরটা আছে তো ওইটা সমান লিখতে পারি, অর্থাৎ বেগ গুণ ঘনত্ব গুণন ক্ষেত্রফল। তাহলে এখানে ঘনত্ব বলতে হচ্ছে রো, সেখানে হচ্ছে রো। এরপর বেগ বলতে হচ্ছে এখানে কিউ আর, অর্থাৎ এ বি সি ডি এর ক্ষেত্রে, তাহলে বেগটা হচ্ছে কিউ আর, আর ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে যেহেতু এটা আয়তকার, তাহলে আয়তকারের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান পাইতেছি। তাহলে এখানে দৈর্ঘ্য বলতে হলো আর ডেল থিটা গুণন প্রস্থ বলতে হচ্ছে ডেল অফ জেড। তাহলে যেহেতু আয়তকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে সে কারণে আমরা লিখতে পারি বেগের স্থলে কে, তাহলে বেগের স্থলে পেলাম কিউ আবার, ঘনত্বের স্থলে রো, আর ক্ষেত্রফল হচ্ছে যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য বলতে পারলাম আর ডেল থিটা এবং প্রস্থ বলতে পারলাম ডেল অফ জেড। তাহলে আমরা প্রবিষ্ট প্রবাহের ভর সমান জানি কি, যেখানে নোট দিয়ে রেখেছে, প্রবিষ্ট প্রবাহের ভর অর্থাৎ প্রবাহিত বস্তুর ভর সমান বেগ গুণন ঘনত্ব গুণন ক্ষেত্রফল, অর্থাৎ এই অনুযায়ী আমরা এখানে মানটা বসাইছি চিত্র অনুযায়ী। তাহলে আমি আবার নোটটা বলতেছি, প্রবাহ বস্তুর ভর সমান সূত্র বেগ গুণন ঘনত্ব গুণন ক্ষেত্রফল। তাহলে এখানে ঘনত্ব সমান হচ্ছে রো, বেগ সমান হচ্ছে কিউ অপার, ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে তো প্রবাহ বস্তুর ভর সমান কি কিউ অপার ইন্টু রো ইন্টু আর ডেল থিটা ইন্টু ডেল অফ জেড, অর্থাৎ এইটা লেখা যায়। তাহলে আমি ঘনত্বটা সামনে লিখেছি, এই হলো তফাৎ। তাহলে আপনারা এই সূত্রটা মনে রাখবেন, তাহলে আপনাদের এইটা কীভাবে হলো
পেয়ে যাবেন। তারপর এখানে আমি আরেকটা নোট দিয়ে রেখেছি, বেগ এবং বেগের অংশকের মধ্যে পার্থক্য, অর্থাৎ বেগ এবং বেগের অংশকের মধ্যে পার্থক্যটা কি। তাহলে বেগ এবং বেগের অংশকের মধ্যে পার্থক্যটা হচ্ছে, বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হার, এবং বেগের অংশক হচ্ছে বেগটা কোন দিকে হচ্ছে বা কোন অক্ষ বরাবর হচ্ছে। অর্থাৎ বেগ এবং বেগের অংশকের মধ্যে পার্থক্যটা হচ্ছে, বেগটা হচ্ছে সময়ের পরিবর্তনের হার, অর্থাৎ বেগটা সময়ের সাথে পরিবর্তন হয়, অর্থাৎ ত্বরণের পরিবর্তন হারকেই বেগ বলে। আর হচ্ছে অংশকটা হচ্ছে বেগটা কোন দিকে হচ্ছে, অর্থাৎ এই যে অংশকটা হচ্ছে বেগটা কোন দিকে হচ্ছে। যেমন এই যে এটা যদি আমাদের এইরকম এক্স অক্ষ, সরি এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, তাহলে এই বেগটা কোন অক্ষ বরাবর হচ্ছে, এই এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই বেগটা কোন অক্ষ বরাবর বা কোন দিকে হচ্ছে, তো এই দিকে হইতেছে না এই দিকে হইতেছে, তাহলে এইটাই হচ্ছে আমার বেগের অংশ। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। একটু আগে আমরা একক সময় এ বি সি ডি ধার দিয়ে নির্গম হওয়ার প্রবাহের ভর বের করলাম, অর্থাৎ সেখানে ধরেছিলাম এফ আর থিটা জেড। কিন্তু এখন এ বার বি বার সি বার ডি বারের ধার দিয়ে নির্গমন হওয়ার প্রবাহ ভরটা হবে, এই আরটাকে ডেলার পরিমাণ বাড়াতে হবে। তাহলে যদি আরটাকে ডেলার পরিমাণ বাড়াই তাহলে পাবো এ বার প্লাস ডেল অফ আর, তারপর থিটা ঠিক থাকবে, জেড ঠিক থাকবে। তাহলে আমরা একটু আগে একক সময় শুধু এ বি সি ডির ধারের ক্ষেত্রে পেয়েছিলাম এফ আর থিটা জেড, আর এবার এ বার বি বার সি বার ডি বারের ক্ষেত্রে, অর্থাৎ বারের ক্ষেত্রে আমরা আরটাকে ডেলার পরিমাণ বাড়িয়ে নেব, এটা আপনারা মনে রাখবেন। তাহলে আরটাকে যদি ডেলার পরিমাণ বাড়াই তাহলে হবে আর প্লাস ডেল অফ আর, আর এখানে থিটা ঠিক জেড ঠিক। তাহলে অতএব এ আর প্লাস ডেল অফ আর কমা থিটা কমা জেড ইকুয়াল লিখতে পারি, এখানে এইটা সমান লিখতে পারি, এটা সমান লেখা যায় এফ অফ আর কমা থিটা কমা জেড প্লাস ডেল অফ আর। অর্থাৎ এইটা সমান আমরা এটা লিখতে পারি, আপনারা এটা মনে রাখবেন। অর্থাৎ এফ অফ আর প্লাস থিটা কমা থিটা কমা সরি এটা হচ্ছে এফ অফ আর প্লাস ডেল আর কমা থিটা কমা জেড সমান আমরা লিখতে পারি এফ অফ আর কমা থিটা কমা জেড আর প্লাস হচ্ছে ডেল আর, অর্থাৎ ডেল আরটা আমরা আলাদাভাবে লিখতে পারি। এখন এখানে এইটা আলাদা করার কারণ এবং ডেল আরটা আলাদা করার কারণ হচ্ছে এখানে আমরা ডেল আর পরিমাণ বাড়াইছি বারের ক্ষেত্রে। তাহলে একটু আগে এ বি সি ডি, শুধু এ বি সি ডির ক্ষেত্রে ধার নির্গমন হওয়ার প্রবাহ পাইছিলাম এফ অফ আর কমা থিটা কমা জেড। এখন সেই কারণে আমরা এই আকারটা নিয়ে আসবো, তাহলে এখান থেকে এই আকার নিয়ে আসলে পাইতেছি এফ অফ আর কমা থিটা কমা জেড, আর বাকি থাকতেছে কি প্লাস ডেলার, সেই প্লাস ডেলারটা আলাদা। আশা করি বুঝতে পেরেছেন এটা কেন হলো। তাহলে এইটা থেকে এটা আনার উদ্দেশ্য হচ্ছে আমরা আগে যে এ বি সি ডি এর ধারে নির্গমন হওয়ার প্রবাহের ক্ষেত্রে এফ অফ আর থিটা জেড লিখছিলাম, সেইটা আনার জন্য এখান থেকে সেইটা আলাদা করে নিলাম, আর প্লাস প্লাস আর ডেলার পরিমাণ যেহেতু বাড়াইছে এখানে সেই প্লাস ডেলারটা এখানে থাকলো। এখন লিখতে পারি এইটা সমান এইটা, অর্থাৎ এফ অফ আর প্লাস ডেলার কমা থিটা কমা জেড ইকুয়াল এফ অফ আর কমা থিটা কমা জেড প্লাস ডেল অফ আর। এখন এইটাকে আমি টেলর ধারা প্রয়োগ করব। তাহলে এইটাকে যদি টেলর ধারা প্রয়োগ করি তখন পাবো, তাহলে টেলর উপপাদ্য এখানে আমি লিখে এসেছি 17টা। তাহলে টেলর উপপাদ্য আছে এফ অফ এ প্লাস এস ইকুয়াল এফ অফ এ প্লাস এস বাই 1 ফ্যাক্টোরিয়াল এফ প্রাইম এ প্লাস এস স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম এ প্লাস ডট 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 এফ আর থিটা জেড প্লাস ডেল অফ আর। এখানে এ সমান হইতেছে ডেল আর, আর এ সমান হইতেছে আর থিটা জেড, অর্থাৎ এখানে এ বলতে হচ্ছে আর থিটা জেড আর এস বলতে হচ্ছে ডেল অফ আর। তাহলে অতএব এ প্রাইম এ সমান সমান এ কে অন্তরীকরণ করলে, অর্থাৎ এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এফ বার এ পাওয়া যায়। তাহলে এখানে দেখেন অতএব এ প্রাইম এ সমান লেখা যায় পার্শিয়াল
বাই পার্শিয়াল আর অর্থাৎ এফ অফ এ, অর্থাৎ এ কে যদি আমি আর এর সাপেক্ষে অন্তরণ করি তাহলে এফ প্রাইম এ পাই, অর্থাৎ পার্শিয়াল বাই পার্শিয়াল এফ অফ এ, তাহলে পার্শিয়াল বাই পার্শিয়াল আর ঠিক এফ অফ ঠিক এর স্থলে আর থিটা জেড, কারণ এ সমান ধরেছি কি আর থিটা জেড, সেটা বসালাম। তাহলে এবং অনুরূপভাবে এফ ডাবল প্রাইম এ মানে হচ্ছে এফ ডাবল প্রাইম এ সমান পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল আর স্কোয়ার, অর্থাৎ এফ অফ এফ প্রাইম এ মানে হচ্ছে এ কে একবার অন্তরীকরণ আর এফ ডাবল প্রাইম হচ্ছে এ কে দুইবার অন্তরীকরণ। তাহলে এ কে একবার অন্তরীকরণ করলে আমরা পাইতেছি পার্শিয়াল বাই পার্শিয়াল এফ আর থিটা জেড, আর অনুরূপভাবে এফ ডাবল প্রাইম এ সমান তাহলে পাবো যেহেতু দুইবার অন্তরীকরণ তাহলে পার্শিয়াল স্কোয়ার ডিভাইডেড পার্শিয়াল আর স্কোয়ার এফ আর থিটা জেড। তাহলে এই মানগুলো আমরা এখন এই অনুযায়ী এখানে যদি বসাই তাহলে এটা টেলর দ্বারা যদি প্রয়োগ করি তাহলে এখানে এ হচ্ছে আমাদের এইটা আর এটা হচ্ছে আমাদের এইচ, তাহলে এফ অফ এ প্লাস এইচ এর সূত্র হচ্ছে এফ অফ এ, তাহলে এফ অফ এ বলতে এইটা তাহলে লিখতে পারি এফ অফ এ প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইচ বলতে হচ্ছে আমাদের ডেল অফ আর, সেই ডেল অফ আর আর 1 ফ্যাক্টোরিয়াল সূত্র ঠিক ইন্টু এফ প্রাইম এ, তাহলে এফ প্রাইম এ, তাহলে এ বলতে আমাদের কত, এ বলতে আমাদের হচ্ছে এফ আর থিটা জেড, সেই এর স্থলে কি বসাইলাম আর থিটা জেড বসাবো, তাহলে এ প্রাইম, তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী এখানে আমাদের বসাকতা হচ্ছে আর বাই ডেল আর বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে হচ্ছে এফ প্রাইম এ, তাহলে এফ প্রাইম এ মানে আমরা এটা লিখতে পারি যে একটু আগে বুঝালাম এফ প্রাইম এর সমান কীভাবে এটা হয়, যে এফ প্রাইম এর স্থলে এটা লিখলাম, এরপরে সে প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইচ বলতেছে তো ডেল অফ আর, সেই ডেল অফ আর তার উপর স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, আর এরপর হচ্ছে এফ ডাবল প্রাইম এ, তাহলে এফ ডাবল প্রাইম এ সমান আমরা এই যে এটা লিখতে পারি, কারণ এফ ডাবল প্রাইম এ সমান একটু আগে বললাম কীভাবে এটা হয়, তাহলে সেইটা এফ ডাবল প্রাইম এর স্থলে এই মানটা বসাইতে পারি, এই মানটা প্লাস ডট ডট ডট, তাহলে এটা হলো টেলের উপপাদ্য অনুসারে। আশা করি এই মানটি কীভাবে হলো আপনারা বুঝতে পেরেছেন, যেখানে আমি তাছাড়া নোট দিয়েও রেখেছি, অর্থাৎ এই যে সূত্র অনুযায়ী এখানে এফ প্রাইম এ হওয়া কথা, অর্থাৎ এস বাই 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে যেহেতু এখানে এস বলতে ডেল অফ আর 1 ফ্যাক্টোরিয়াল সূত্র 1 ফ্যাক্টোরিয়াল ঠিক, আর এখানে সূত্র অনুযায়ী এফ প্রাইম এ হওয়া কথা, কিন্তু এফ প্রাইম এর স্থলে এই মানটি বসাইছি, তাহলে এফ প্রাইম এ সমান এই মানটি কীভাবে পেয়েছি একটু আগেই বললাম, তো সেই এফ প্রাইম এ সমান এই মানটি বসাইছি, আর এখানে এফ ডাবল প্রাইম এর মান পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল আর স্কোয়ার এফ আর থিটা জেড সেটা বসাইছি। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন, তাহলে বা এফ আর প্লাস থিটা আর সরি এফ আর প্লাস ডেল অফ আর কমা থিটা কমা জেড, এটা হবে ডেল আর, তাহলে বা এফ আর প্লাস ডেল আর থিটা কমা জেড ইকুয়াল, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে এখানে যা আছে তাই পাবো প্লাস আর সরি এখানে হচ্ছে ডেল আর এখানে হচ্ছে পার্শিয়াল পার্শিয়াল আর এখানে আর, তাহলে আমরা লিখতে পারি ডেল আর ইন্টু পার্শিয়াল আর নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে পার্শিয়াল আর, তাহলে এফ আর থিটা জেড এখানে যা আছে তাই, অর্থাৎ এফ আর থিটা জেড অর্থাৎ যেটা আছে সেটাই লিখলাম। এখন এখানে এই জায়গায় আমরা কী করলাম, এই জায়গায় জাস্ট শুধু এইখান থেকে লিখলাম আর এই বাকি অংশগুলো বাদ দিলাম। বাকি অংশগুলো বাদ দেওয়ার কারণ হচ্ছে টেলর উপপাদ্যের সাহায্যে এই ডেল আর এর মানটা অর্থাৎ পার্শিয়াল আর এর মানটা খুবই ক্ষুদ্র হওয়ার কারণে উচ্চ ঘাত বর্জন করব, অর্থাৎ একের অধিক ঘাতগুলো বর্জন করব, অর্থাৎ আমাদের এই মানগুলো বর্জন হবে অর্থাৎ উঠে যাবে, কারণ ডেল আর এর মানটা পার্শিয়াল আর এর মানটা এই যে পার্শিয়াল আর এর মানটা অতি ক্ষুদ্র হওয়ার কারণে একের অধিক অর্থাৎ উচ্চ ঘাতটা বর্জন করব, তাহলে এখানে একের অধিক ঘাত হচ্ছে এইটা, তাহলে এই কারণেই এই মানটা বর্জন করলাম। তাহলে যার শুধু কী পাবো এটুকু পাবো, এতটুকু লিখলাম, তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমি আবারও বলছি, তাহলে এই লাইন থেকে এই লাইন কীভাবে হলো, তাহলে এই লাইন থেকে এই লাইনের যার শুধু এতটুকু বসবে আর
এগুলো উঠে যাবে। তাহলে এগুলো উঠে যাওয়ার কারণ হচ্ছে উচ্চঘাত বর্জন করে, অর্থাৎ পার্শিয়াল আর এর মানটা অতি ক্ষুদ্র হওয়ার কারণে আমরা উচ্চঘাত বর্জন করব। তাহলে এখানে একের অধিক ঘাতটি হচ্ছে এখানে স্কয়ার, তাহলে সে কারণে এই মানগুলো বর্জন করব। তাহলে আমরা পাইতেছি জাস্ট শুধু এই মান, তাহলে সেই মানটি এখানে লিখলাম। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখানে এর পরের লাইনে যা হবে, তাহলে এইটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, আর এখানে 1কে ফ্যাক্টর করলে হবে 1, তাহলে থাকতেছে ডেল অফ আর ইন্টু পার্শিয়াল বাই পার্শিয়াল আর ইন্টু এফ অফ আর থিটা জেড, অর্থাৎ সেই লাইনটি এখন আমি লিখে নিব। সেই লাইনটি এখানে উঠাই নিয়েছি। এখন এ বি সি ডি এবং এ বার বি বার সি বার ডি বার ধারের জন্য একক সময় নির্ধারিত ক্ষুদ্র ঘন সামুদ্রিকের ভরের প্রকৃত ভর বৃদ্ধি, অর্থাৎ আমরা এখানে যে দুইটা আয়তক্ষেত্র থাকে, অর্থাৎ একটা এ বি সি ডি আয়তক্ষেত্র আর একটা আছে এ বার বি বার সি বার ডি বার সামুদ্রিক, স্যার আয়তক্ষেত্র না সামুদ্রিক। তাহলে একটু আগে যে এ বি সি ডি সামুদ্রিক এবং এ বার বি বার সি বার ডি বার সামুদ্রিকের আলাদাভাবে একক ভর বের করলাম বস্তুর, এবং সেই মান থেকে আমরা ক্ষুদ্র সামুদ্রিকের প্রকৃত ভর বের করব, অর্থাৎ লিখতে পারি এ বি সি ডি এবং এ বার বি বার সি বার ডি বার এর ধারের জন্য একক সময়ে নির্ধারিত ক্ষুদ্র ঘন সামুদ্রিকের ভরের প্রকৃত ভর বৃদ্ধি সমান লিখতে পারি এ বি সি ডি এর মধ্য দিয়ে প্রবেশকৃত প্রবাহের ভর মাইনাস এ বার বি বার সি বার ডি বার এর মধ্য দিয়ে বের হওয়া প্রবাহের ভর, অর্থাৎ আমরা এ বি সি ডি এবং এ বার বি বার সি বার ডি বার এর সামুদ্রিক ভরের প্রকৃত বৃদ্ধি সমান লিখতে পারি এ বি সি ডি এর প্রবেশকৃত প্রবাহের ভর মাইনাস এ বার বি বার সি বার ডি বারের মধ্য দিয়ে বের হওয়া প্রবাহের ভর। এখানে আমি 1 নং পাইলাম কি এ বি সি ডি ধার দিয়ে প্রবেশকৃত প্রবাহের ভরটা পেয়েছি এফ অফ আর থিটা জেড, যেটাকে 1 নম্বর দিয়েছি। আর এখানে এ বার বি বার সি বার ডি বার ধারের জন্য বের হওয়া প্রবাহের ভরটা পাইলাম এইটা, তাহলে এটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে এখন ওই মানগুলো এই জায়গায় বসাই দেবো। তাহলে এ বি সি ডির মধ্যে প্রবেশিত ভর পাইছি এটা, যা 1 নং পেয়েছি, আর এ বার বি বার সি বার ডি বারের মধ্যে দিয়ে বের হওয়া প্রবাহের ভর এই যে একটু আগে পেলাম এইটা, তাহলে যেটাকে 2 নম্বর দিয়েছি, সেই মানটা এখানে বসাইলাম। তাহলে সেই কারণে এখানে লিখেছি 1 ও 2 নং হতে মান বসিয়ে ইকুয়াল এফ অফ আর থিটা জেড মাইনাস, অর্থাৎ এই মাইনাসে প্লাসে মাইনাস এখানে যা আছে তাই ঠিক, আর মাইনাসে প্লাসে মাইনাস ডেল আর পার্শিয়াল বাই পার্শিয়াল আর এফ অফ আর থিটা জেড ইকুয়াল মাইনাস ডেল আর পার্শিয়াল বাই পার্শিয়াল আর এফ আর থিটা জেড, অর্থাৎ আমাদের এই মানটা চলে যাবে, অর্থাৎ কাটা যাবে। তাহলে থাকতেছে মাইনাস ডেল আর পার্শিয়াল বাই পার্শিয়াল আর এফ আর থিটা জেড ইকুয়াল মাইনাস ডেল আর পাওয়ার পার্শিয়াল বাই পার্শিয়াল এ আর, আর যে এই মানটা সমান 1 নং এর মান পেয়েছি। তাহলে এই মানটা সমান 1 নং এ পেয়েছিলাম রো আর ডেল থিটা ইন্টু ডেল জেড ইন্টু কিউ অফ আর, সেই মানটি এখানে বসালাম, অর্থাৎ লিখতে পারি 1 নং হতে এফ অফ আর থিটা জেড ইকুয়াল এই মানটি, অর্থাৎ সেই মানটি বসালাম 1 নং হতে। এইটা সমান যেহেতু এই মানটি পেয়েছি সেই কারণে এইটার স্থলে এই মানটা বসাইলাম। দেখেন এখানে এই যে 1 নং এ তাহলে এফ অফ আর থিটা জেড সমান কি পাচ্ছি রো আর ডেল থিটা ইন্টু ডেল জেড ইন্টু কিউ আর, তাহলে সেই কারণে আমরা এইটা সমান এই মানটা বসাইতে পারি। তাই এখানে আমি এফ আর থিটা জেড এর স্থলে এই মানটি বসাইলাম, বা ডেল আর ডেল থিটা ডেল জেড পার্শিয়াল বাই পার্শিয়াল আর ইন্টু রো আর ইন্টু কিউ অফ আর ডট 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 3 নম্বর সমীকরণ দিলাম।
তাহলে যেখানে আমাদের রোটা একটা পরিবর্তনশীল রাশি অর্থাৎ ঘনত্বটা একটা পরিবর্তনশীল রাশি, সে কারণে এখানে রোটা হবে চলক। তাহলে আমরা জানি যেটা পরিবর্তনশীল রাশি সেটা হলো চলক, আর যেটার কোনো পরিবর্তন হয় না সেটি ধ্রুবক। তাহলে এখানে আমাদের ডেল অফ আর, ডেল থিটা এবং ডেল অফ জেডের পরিবর্তন হবে না, সে কারণেই আমাদের এই মানগুলো অর্থাৎ ডেল অফ আর, ডেল থিটা এবং ডেল অফ জেড ধ্রুবক। তাহলে আমরা জানি ধ্রুবক মানগুলো সামনে নিতে হয়, সে কারণেই আমরা ডেল অফ আর, ডেল থিটা এবং ডেল অফ জেড সামনে নিলাম, কারণ যেহেতু এগুলো পরিবর্তন হবে না অর্থাৎ এগুলোর মান ধ্রুবক, সে কারণেই অর্থাৎ এই মানগুলো ধ্রুবক হওয়ার কারণে আমি ডেল অফ আর, ডেল থিটা এবং ডেল অফ জেড সামনে নিলাম। তারপর পার্শিয়াল বাই পার্শিয়াল আর, তারপর রো পরিবর্তনশীল রাশি হওয়ার কারণে একটা চলক, আর এখানে আর 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 হচ্ছে কিউ অফ আর, ডট ডট 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে ডেল অফ আর, ডেল অফ থিটা, ডেল অফ জেড ধ্রুবক হওয়ার কারণে এদের কোনো পরিবর্তন হয় না, আর যেহেতু এগুলো পরিবর্তন হয় না তাই এই মানগুলো হচ্ছে ধ্রুবক। এখানে এরপর আসি একইভাবে এ বার, বি বার এবং ডি বার, সি বার ধারের জন্য ভরের প্রকৃত বৃদ্ধি। তাহলে দেখেন, তাহলে এখানে পাইতেছি মাইনাস ডেল থিটা পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা রো ইন্টু ডেল আর ইন্টু ডেল জেড ইন্টু কিউ থিটা, উপর মাইনাস ডেল আর ডেল থিটা ডেল জেড পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা পি কিউ থিটা। যেহেতু এখানে পার্শিয়াল ডেল আর ডেল থিটা ডেল জেড ধ্রুবক, সে কারণেই সামনে নিলাম অর্থাৎ পরিবর্তন হয় না এগুলোর। এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা পি ডট কিউ থিটা, এটাকে আমি 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে এই জিনিসটা মনে রাখার উপর, অর্থাৎ যেমন একটু আগে এটা ক্যালকুলেশন করে বের করলাম, কিন্তু এটা কিভাবে আমরা তাড়াতাড়ি বের করব দেখেন। আমরা ক্যালকুলেশন করে এইটা মান কিভাবে পেয়েছি, তাহলে এইটা মান দেখেন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এই যে এ বি সি ডি অর্থাৎ এ বি সি ডি, এ বার, বি বার, সি বার এবং ডি বার এর ক্ষেত্রে সাময়িক ভর প্রকৃত প্রকৃত ভর বৃদ্ধি বের করব, তখন আমাদের মনে রাখতে হবে প্রথমে আমাদের ডেল অফ আর হবে। তাহলে যেহেতু ওখানে ডেল অফ আর, তাহলে অবশ্যই এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল আর হবে, এটা মনে রাখতে হবে। এরপর যখন আমরা দ্বিতীয়তে, তাহলে এ বার, এ বার, বি বার এবং ডি বার, সি বার, তো ডি বার, সি বার বের করবো, তখন আমাদের মনে রাখতে হবে প্রথমে ডেল থিটা হবে। তাহলে যখন আমরা এ বি সি ডি এবং এ বার, বি বার, সি বার, ডি বারের প্রকৃত ভর বৃদ্ধি করবো, তখন আমাদের মনে রাখতে হবে প্রথমে ডেল আর হবে। এরপর যখন আমরা এ বার, বি বার, ডি বার, সি বার বের করবো, তখন ক্ষেত্রে আমাদের প্রথমে ডেল থিটা হবে, আর সামনে তো মাইনাস হবে। তারপর তৃতীয়তে যখন আমরা বি বার, সি বার, এ বার এবং ডি বার এর সামান্তরিকের ভরের প্রকৃত ভর বৃদ্ধি করব, তখন সেক্ষেত্রে প্রথমে আমাদের হবে পার্শিয়াল জেড, এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে যখন আমাদের এখানে প্রথমে পার্শিয়াল আর হবে, তখন অবশ্যই এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল আর হবে। যখন এখানে পার্শিয়াল থিটা হবে, তখন অবশ্যই এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা হবে। যখন এখানে পার্শিয়াল জেড হবে, তখন অবশ্যই এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল জেড হবে। তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের তাড়াতাড়ি ম্যাথটি সমাধান হয়ে যাবে। তাহলে যেহেতু এইটার ক্ষেত্রে আমাদের প্রথমে ডেল থিটা নিতে হয়, সেখানে এখানে ডেল থিটা নিলাম। তাহলে যেহেতু এখানে ডেল থিটা, অবশ্যই এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা হবে, কারণ যেহেতু এখানে ডেল আর ছিল, পার্শিয়াল বাই পার্শিয়াল আর হয়েছে। আবার যদি এখানে ডেল জেড থাকে, তখন পার্শিয়াল বাই পার্শিয়াল জেড হবে। তাহলে যেহেতু এখানে এই ক্ষেত্রে আমরা জানি ডেল থিটা হবে, তাহলে আমরা লিখতে পারি পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা। এরপর দেখেন, তাহলে
এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানেও রো, যেহেতু রোটা চলক পরিবর্তনশীল সে কারণে রোই থাকবে। তারপর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন যখন এখানে আর ছিল অর্থাৎ পার্শিয়াল আর ছিল তখন কিন্তু ওইটা এখানে নাই, অর্থাৎ এখানে আর ডেল থিটা ডেল জেড আর কিউ অফ আর, অর্থাৎ ডেল আর কারণ আর হওয়ার কারণে এখানে কিউ অফ আর এখানে ডেল অফ আর থাকার কারণে এখানে ডেল অফ আরটা নেই, অর্থাৎ বাকি আছে শুধু আর ডেল থিটা এবং ডেল অফ জেড। দেখেন এই পোর্শনে ডেল জেড ডেল আর এবং আর ডেল থিটা আছে, তাহলে যেহেতু আমাদের ওই ক্ষেত্রে ডেল অফ আর আছে তাই এটা আর হবে না, ওখানে শুধু ডেল অফ জেড এবং আর ডেল থিটা হবে, তাহলে সেটা এখানে লিখেছি। এরপর ইনটু এখানে কিউ আর হলো, কারণ এখানে যেহেতু আমাদের ডেল অফ আর আছে তাহলে এই ক্ষেত্রে বেগের অংশটা জানি কিউ অফ আর, সে কারণে কিউ অফ আর হলো। তাহলে অনুরূপভাবে এই ক্ষেত্রে একই জিনিস চিন্তা করেন, দেখেন এখানে যখন ডেল আর ছিল এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল আর হয়েছে, তাহলে যেহেতু এখানে ডেল থিটা সেখানে পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা হবে, আর রো ঠিক থাকবে, রো যেহেতু পরিবর্তনশীল। এরপর যেহেতু এখানে ডেল আর ছিল তাহলে এখানে কিন্তু ডেল আর হয়নি, তাহলে সে কারণে যেহেতু এখানে ডেল থিটা আছে সে কারণে আর এখানে আর ডেল থিটা হবে না, তাহলে এখানে জাস্ট শুধু হবে ডেল আর ডেল জেড, সেটা লিখলাম। আর এখানে থিটা হওয়ার কারণে এখানে হবে কিউ অফ থিটা, যেহেতু এখানে আর থাকার কারণে কিউ অফ আর হয়েছে, তাহলে থিটা থাকার কারণে কিউ অফ থিটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এরপর যেহেতু আমাদের ডেল থিটা ডেল আর ডেল জেড ধ্রুবক, সেখানে সামনে নিয়ে আসলাম, অর্থাৎ এগুলোর কোনো পরিবর্তন হয় না, সেখানে এই ডেল আর ডেল থিটা ডেল জেড ধ্রুবক। তারপর পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা, তারপর রো ইন্টু কিউ অফ থিটা, ডট 4 নম্বর সমীকরণ। তাহলে অনুরূপভাবে যদি আমরা বি বার, সি বার, এ বার এবং ডি বার এর সামান্তরিকের ভরের প্রকৃত বৃদ্ধি বের করি, অর্থাৎ আমরা এখন বি বার, সি বার, এ বার, ডি বার এর একক সময় নির্ধারিত ক্ষুদ্র ঘন সামান্তরিকের ভরের যদি প্রকৃত ভরটা বৃদ্ধি করি, তখন এই ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথমে পার্শিয়াল জেড হবে, কারণ একটু আগেই আমি বললাম যখন এ বি সি ডি এবং এবার বি বার, সি বার, ডি বারের একক ভরের প্রকৃত ভর বৃদ্ধি বের করব, তখন আমাদের প্রথমে পার্শিয়াল আর সত্তরতে মাইনাস থাকবে। এরপর দ্বিতীয়তে যখন বের করব, অর্থাৎ দ্বিতীয়তে যখন বের করব এ বার, বি বার, তারপর ডি বার, সি বার বের করব, তখন সেই ক্ষেত্রে আমাদের প্রথমে মানটা হবে পার্শিয়াল থিটা, এবং তৃতীয়তে যখন আমরা বি বার, সি বার, এ বার এবং ডি বার এর সামনে থেকে প্রকৃত ভর বৃদ্ধি করব, তখন আমাদের প্রথমে হবে পার্শিয়াল যেটা 17 মাইনাস আছে। তাহলে যেহেতু এখানে পার্শিয়াল আর ছিল সে কারণে পার্শিয়াল আর নেওয়া লাগবে, তাহলে যেহেতু এখানে পার্শিয়াল আরগুলো হবে না, এখানে পার্শিয়াল আর নয় ডেল আর হবে, অর্থাৎ পার্শিয়ালের স্তরগুলো শুধু ডেলগুলো হবে। তাহলে যেহেতু এখানে ডেল আর ছিল তাই পার্শিয়াল বাই পার্শিয়াল আর, ডেল থিটা থাকার কারণে পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা, আর ডেল জেড হওয়ার কারণে পার্শিয়াল বাই পার্শিয়াল জেড, অর্থাৎ আমাদের পার্শিয়ালটা হবে না, এই ক্ষেত্রে ডেলগুলো হবে শুধু। তাহলে যেহেতু আমাদের এবার এখানে এরপরে যেহেতু বি বার, সি বার এবং এ বার এবং ডি বার এর প্রকৃত ভরের বৃদ্ধি বের করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি হবে, প্রথমে ডেল অফ জেড হবে, তাহলে সেখানে আমরা লিখতে পারবো ডেল অফ জেড, তারপর ইন্টু যেহেতু এখানে ডেল অফ জেড আছে তাহলে সেখানে পার্শিয়াল বাই পার্শিয়াল জেড, তাহলে অতএব পাইতেছে মাইনাস ডেল জেড পার্শিয়াল বাই পার্শিয়াল জেড ব্র্যাকেট শুরু, তারপর রো তো থাকবেই। তাহলে যেহেতু এখানে ডেল জেড আছে তাহলে আমাদের ডেল জেডটা আর এখানে থাকবে না, ডেল জেডটা এখানে থাকবে না, তাহলে ডেল জেড না থাকলে তখন শুধু থাকবে কি ডেল আর
দেখেন চিত্রে কি আছে, তিনটা জিনিস আছে, একটা ডেল জেড, একটা ডেল আর, একটা আর ডেল থিটা। যেহেতু ওখানে ডেল জেড আছে, তো সেখানে আমাদের ডেল জেড থাকবে না, তাহলে থাকবে ডেল আর আর ডেল থিটা। তাহলে সে কারণেই ওখানে থাকবে রো থাকবে ইন্টু ডেল আর ইন্টু ডেল জেডটা থাকবে না, ডেল জেড না থেকে থাকবে আর ডেল থিটা ইন্টু হবে কিউ অফ জেড। যেহেতু এখানে ডেল জেড আছে সেখানে এখানে কিউ অফ জেড হবে। তারপর ক্যালকুলেশন করলে এখানে সামনে পাবো মাইনাস ডেল আর ডেল থিটা ডেল জেড পার্শিয়াল বাই পার্শিয়াল জেড রো ইন্টু কিউ অফ জেড। ওইটাকে 5 নম্বর সমীকরণ দেবো। দেখেন আমি সেই মানটি এখানে লিখেছি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটাকে আমি 5 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এরপর লিখতে পারি উপাদানটিতে মোট ভরের বৃদ্ধির হার, অর্থাৎ যে আমরা তিনটা মান পাইলাম সেই তিনটা মান এখন যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে পাবো এই মান, তারপর যোগ 70 প্লাস আর ওই মান, ওই মাইনাস মানটার সাথে প্লাস মাইনাস হবে মাইনাস, আবার যদি 70 প্লাস দেই, প্লাস দিলে এই মাইনাসের সাথে হবে প্লাস মাইনাসে মাইনাস, তারপর এই মানটা, অর্থাৎ তিনটা মানেই যোগ করে এখানে বসাইলাম। তাহলে এরপর সবগুলো থেকে আমাদের কি যায়, ডেল আর ডেল থিটা ডেল জেড কমন যায়। কমন দিলে আমাদের থাকতেছে পার্শিয়াল আর পি ইন্টু আর কিউ আর প্লাস পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা পি ডট কিউ থিটা প্লাস আর পার্শিয়াল বাই পার্শিয়াল জেড পি ডট কিউ অফ জেড। এইটাকে 6 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এরপর লিখতে পারি কিন্তু টি সময় উপাদানটিতে প্রবাহের ভর পি আর ডেল আর ডেল থিটা ডেল জেড। তাহলে টি সময় উপাদানটির প্রবাহের ভর লিখি রো ইন্টু আর ডেল আর ডেল থিটা ডেল জেড, অর্থাৎ এটা হবে রো। তাহলে অতএব টি সময় প্রবাহের বৃদ্ধির হার, তাহলে বৃদ্ধির হারকে যদি তাহলে পার্শিয়াল বাই পার্শিয়ালটি লিখতে পারি। তাহলে অতএব বৃদ্ধির হার বলতে টি সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে অতএব লিখতে পারি পার্শিয়াল টি সময় বৃদ্ধির হার মানে টি সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে অতএব টি সময় বৃদ্ধির হারটাকে লিখতে পারি পার্শিয়াল বাই পার্শিয়ালটি, তাহলে অতএব টি সময় প্রবাহ বৃদ্ধির হার পার্শিয়াল বাই পার্শিয়ালটি, আর এখানে যা আছে তাই। এখানে আর ডেল আর ডেল থিটা ডেল জেড ধ্রুবক সেখানে সামনে, আর এখানে রোটা চালক হওয়ার কারণে যেহেতু পরিবর্তনশীল রাশি রোটা, সেখানে রোটা চালক, আর রোটা চালক হওয়ার কারণে রোটা পার্শিয়ালের সাথে যুক্ত হলো, তাহলে পার্শিয়াল রো বাই পার্শিয়াল টি। তাহলে এখানে আমি নোট দিয়ে রেখেছি আর ডেল আর ডেল থিটা ডেল জেড হলো ধ্রুবক, আর রোটা পরিবর্তনশীল রাশি হওয়ার কারণে অর্থাৎ রোটা চালক, তার রোটা চালক হওয়ার কারণে পার্শিয়ালের সাথে যুক্ত হলো, আর এই সবগুলো ধ্রুবক হওয়ার কারণে সামনে চলে আসলো। তাহলে এখানে আমি এটাকে 7 নম্বর সমীকরণ দিলাম। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর লিখতে পারি এখন ভরের সংরক্ষণশীল সূত্র অনুসারে জানি উপাদানটির ভর বৃদ্ধির হার অবশ্যই উহাতে প্রবাহিত ভরের হারের সমান। অতএব এখন লিখতে পারি 7 ও 6 হতে পাই। এই যে এখানে দেখেন এটা হলো 6 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 7 নম্বর সমীকরণ। তাহলে এখানেও 6 নম্বর সমীকরণও যেহেতু উপাদানটির মোট ভর বৃদ্ধির হার, এটাও যেহেতু ভর বৃদ্ধির হার, সে কারণে আমরা এটা লিখতে পারি। অথবা আমরা ভরের সংরক্ষণ নীতির সূত্র অনুসারে জানি উপাদানের ভর বৃদ্ধির হার অবশ্যই উহাতে প্রবাহিত ভরের হারের সমান। তাহলে যেহেতু ভর বৃদ্ধির হার এবং প্রবাহিত ভরের হারের মান সমান, আমরা ভর সংরক্ষণশীল সূত্র অনুসারে জানি, সে কারণে আমরা লিখতে পারি 7 নম্বরের মান সমান 6 নং সমীকরণের মান। তাহলে যেহেতু প্রবাহের মোট বৃদ্ধির হার এবং উপাদানের মোট বৃদ্ধির হার সমান, ভর সংরক্ষণশীল নীতির সূত্র অনুসারে আমরা জানি, সেখানে আমরা লিখতে পারি এই 6 নম্বরের মান 6 নম্বর সমীকরণের মান সমান এই 7 নং সমীকরণের মান। এরপর তাহলে কী লিখলাম, সেই কারণে এটা লিখলাম। তাহলে এখন ভরের সংরক্ষণশীল সূত্র অনুসারে জানি উপাদানের ভর বৃদ্ধির হার অবশ্যই উহাতে প্রবাহিত ভরের হারের সমান, সেখানে লিখতে পারি 7 এবং 6 নং হতে পাই। মানটা বসালাম, বা আর পার্শিয়াল প্রো বাই পার্শিয়ালটি ইকুয়াল মাইনাস পার্শিয়াল বাই পার্শিয়াল আর পি ইন্টু আর ইন্টু কিউ অফ আর, অর্থাৎ এই যে দেখেন সমান শ্রেণীর পাশে পাশে একই আছে, অর্থাৎ
ডেল আর ডেল থিটা ডেল জেড, ডেল আর ডেল থিটা ডেল জেড, সরি এখানে হবে ডেল, এগুলো পার্শিয়াল হবে না, এগুলো হবে ডেল, এগুলো ডেল হয়ে যাবে, তাহলে এগুলো হয়ে যাবে ডেল, এগুলো পার্শিয়াল হবে না, এগুলো হয়ে যাবে ডেল। তাহলে এখানে পাইতেছি ডেল অফ আর ডেল অফ থিটা ডেল জেড। তাহলে যেহেতু উভয় পক্ষে ডেল আর ডেল থিটা ডেল জেড, সেখানে এগুলো উঠাই যায়, উঠাই গেলে থাকতেছে আর পার্শিয়াল রো বাই পার্শিয়ালটি ইকুয়াল, এপাশে বাকি মানগুলো থাকবে, অর্থাৎ মাইনাস পার্শিয়াল বাই পার্শিয়াল আর পি আর ইন্টু কিউ আর প্লাস পার্শিয়াল বাই পার্শিয়াল থিটা পি ডট কিউ থিটা প্লাস আর পার্শিয়াল বাই পার্শিয়াল জেড ইন্টু পি ইন্টু কিউ জেড, সেগুলো থাকবে, সেই মানটা এখানে লিখলাম। এরপর তাহলে এই মানগুলোর পাশে যদি আনি তাহলে মাইনাসটা পাশে যাবে প্লাস, আর এখানে যা আছে তাই থাকলো, তাহলে ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ এই যে মাইনাসটাই সম্পূর্ণ সাথে আছে সেখানে একবারে লিখলাম এই মাইনাসটা পাশে প্লাস আর সবগুলো মান, অথবা যদি এই মাইনাসটা গুণ করে দিই মাইনাসে বলেছে মাইনাস, মাইনাসে বলেছে মাইনাস, মাইনাসে বলেছে মাইনাস, তাহলে ওই মাইনাসটা পাশে এসে প্লাস হয়ে যাবে, আবার এটার মাইনাসটা পাশে এসে প্লাস হয়ে যাবে, আবার এটার মাইনাসটা এসে অবশ্যই প্লাস হয়ে যাবে, তাহলে ইকুয়াল 0 লিখতে পারি। অথবা যেহেতু সম্পূর্ণর সাথে বর্গাকার আছে বোঝা যাচ্ছে এখানে সবগুলোর সাথে মাইনাস আছে, সে কারণে একবারে মাইনাসটা প্লাস করে দিলাম, আর বাকিগুলো প্লাস আকারে যা আছে তাই লিখলাম। অথবা আলাদাভাবেও করলে ওই পৃথকভাবে যদি এখানে মাইনাস বসে, এখানে যে মাইনাস বসে, এখানে যে মাইনাস বসে, এরপর যদি এইটাকে 8 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই মানটা পাবো। তাহলে অর্থাৎ 8 দ্বারা ভাগ করলে এটা কর দ্বারা ভাগ, এটা কর দ্বারা ভাগ, এটা কর দ্বারা ভাগ, এটা কর দ্বারা ভাগ, আর 0কে তো 8 দ্বারা ভাগ করলে 0ই পাবো, তাহলে 8 দ্বারা ভাগ করলে আমরা এই মানটা পাবো। তাহলে যা নির্ণয় নলাকার স্থানাঙ্কের অবিচ্ছিন্নতার সমীকরণ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই।